ডিয়ার ভিউয়ার্স, আজকের যে ঘটনাটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, এই ঘটনাটি শুনলে আপনাদের হৃৎপিণ্ড কেঁপে উঠবে এবং সারা শরীরের রক্ত হিম হয়ে যাবে। যে কোনো রকমের ডিটেকটিভ ঘটনাকে এই ঘটনা হার মানাবে। স্বাধীন ভারতে ৭৮ বছরে এইরকম ঘটনা এই প্রথম ঘটল। এই প্রথম শবনম নামে কোনো ভারতীয় মহিলা যার ফাঁসি হতে চলেছে, তারিখ ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। শবনমের অপরাধ কি ছিল? সে নিজ পরিবারের মা, বাবা, দাদা, ভাই এবং 10 বছরের এক শিশু সহ সকলকে খুন করে হত্যা করেছিল। ডিয়ার ভিউয়ার্স, বিস্তারিত ঘটনা যাওয়ার পূর্বে আমি আপনাদের অনুরোধ করব এই ঘটনাটি পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জীবনে সাফল্য কামনা করছি। এই ঘটনাটি ঘটেছিল 2008 সালে 14 এপ্রিল উত্তরপ্রদেশের বাউলখেড়ি গ্রামে। শবনমের পিতা শওকত আলী ছিলেন গ্রামের এক প্রতিষ্ঠিত ব্যক্তি। তিনি কলেজে লেকচারার ছিলেন। এক ছেলে ইঞ্জিনিয়ার পড়ছিল, আরেক ছেলে MBA পড়ছিল। শবনম নিজে দিল্লি ইউনিভার্সিটি থেকে ইংলিশ এবং ভূগোলের উপর MA করছিল। শবনমের বাড়ির সামনে একটি করাতকল ছিল। সেই করাতকলে সেলিম নামে এক যুবক কাজ করত। ধীরে ধীরে শবনমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হতে থাকে। শবনম একদিন তার পরিবারের সকলকে সেলিম এবং তার প্রেমের সম্পর্ক কথা বলেন এবং যাতে তাদের বিয়ে হয় সেই প্রস্তাবও দেন। কিন্তু শবনম এবং সেলিমের পরিবারের আভিজাত্যের মধ্যে বিরাট বৈষম্য ছিল। শবনমের পরিবার থেকে তা প্রত্যাখ্যান করা হয় এবং শবনমকে প্রচুর তিরস্কার করা হয়। এরপর শবনম এবং সেলিম বুঝে গিয়েছিল যে শবনমের বাড়ির সদস্যরা জীবিত থাকা অবস্থায় তাদের এই প্রেমের সম্পর্ক কোনোদিনই মিলন হবে না। তাই তারা ষড়যন্ত্র করতে থাকে শবনমের বাড়ির সকল সদস্যকে মারার, এবং ষড়যন্ত্র তৈরিও হয়ে যায়। সেদিন ছিল 2008 সাল 14 এপ্রিল। শবনম বাড়িতে আবদার ধরে যে আজ সে নিজে সকলকে রান্না করে খাওয়াবে এবং সেই মতো সে তার মাসতুতো বোন রাবেয়াকে সঙ্গে নিয়ে রান্না বান্না করে এবং রাত্রে সকলে মিলে আনন্দের সহিত ডিনার শেষ করে। ডিনার শেষে শবনম সকলকে বলে সে চা করতে যাচ্ছে, কে কে চা খাবে। সকলেই ডিনারের পর চা খেতে রাজি হয়ে যায়। এরপর শবনম কিচেন রুমে যায়। কিচেন রুমে গিয়ে শবনম চা তৈরি করে সকলের চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এই চা খেয়ে সকল সদস্য অসুস্থ বোধ করে এবং ধীরে ধীরে যে যার নিজের কামরা চলে যায় এবং তারা অচৈতন্য অবস্থায় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপরে শবনম সেলিমকে ফোন করে, বলে তাড়াতাড়ি একটি কুড়ুল নিয়ে এসো। রাত আনুমানিক 1টা হবে। সেলিম একটি কুড়াল নিয়ে আসে। সেই কুড়ুল দিয়ে শবনম এবং সেলিম দুজনে মিলে বাড়ির সকল সদস্যকে গলা কেটে হত্যা করেছিল। তারপর সেলিম বাড়ি থেকে কুড়ুল নিয়ে বেরিয়ে যায়। সেলিম বেরিয়ে যাবার কিছুক্ষণ মধ্যে শবনম শুনতে পায় একটি বাচ্চার আওয়াজ। সেটি ছিল তার দাদার ছেলে, 10 মাসের ছেলে। শবনম আবার সেলিমকে ফোন করে যে কুড়ুল নিয়ে আরেকবার ফিরে এসো, আরেকজনকে মারতে হবে। কিন্তু সেলিম বলে তার পক্ষে আর যাওয়া সম্ভব নয়, এরপর গেলে লোক দেখে ফেলবে, এই কাজটি তুমি নিজে করো। তাই শবনম নিজে তার দাদা 10 মাসের ছেলেকে গলা টিপে হত্যা করে। এরপরে আনুমানিক রাত 2টো বাজে। শবনম গ্রামবাসীর উদ্দেশ্যে চেঁচামেচি শুরু করেন। চেঁচামেচি শুনে গ্রামবাসী সকলে আসেন এবং শবনম বলেন যে তাদের বাড়িতে ডাকাত পড়েছে। বাড়ির পাড়ার লোকজন প্রতিবেশী এসে প্রতিটি রুমে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। প্রতিটি রুম থেকে রক্ত বন্যা বয়ে যাচ্ছিল। এরপর তারা লোকাল পুলিশকে খবর দেন। লোকাল পুলিশ 1 ঘন্টার মধ্যে আসেন এবং ঘটনার তদন্ত শুরু করেন। তারা প্রথমে শবনমকে জিজ্ঞাসা করে যে সে একা কি করে বেঁচে গেল। শবনম এর উত্তরে বলেন যে তিনি 2তলার ঘরে ছিলেন এবং বাড়ির বাকি সদস্যরা নিচে ঘুমোচ্ছিলেন,
তাই দুতলা থাকার ফলে সে বেঁচে গেছে। কিন্তু তখনও পর্যন্ত কল্পনাতেও সে শবনমকে কেউ সন্দেহ করতে পারেনি। তারপরে এই দায়িত্ব পড়ে পুলিশের SIO RP গুপ্তার ওপর। কিছু দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্ট আসে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে যে তথ্য উঠে আসে সে অবাক করার মতো তথ্য। পোস্টমর্টমের রিপোর্টে বলা হয় সকল সদস্যের মৃত্যুর আগে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। কিন্তু শবনমের কথা অনুযায়ী যদি ডাকাত পড়ে থাকে, ডাকাতরা কেন সকল সদস্যকে ঘুমের ওষুধ খাওয়াতে যাবে? এরপর পুলিশের RP গুপ্তা ধীরে ধীরে শবনমের প্রতি সন্দেহ জাগতে থাকে। এরপর পুলিশ অফিসার সেলিমের কল রেকর্ড চেক করেন। সেলিমের কল রেকর্ড চেক করে সেখানে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসে। ওই রাত্রিতে শবনম সেলিমকে 52 বার ফোন করেছিল। তারপর সেলিমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সেলিম সকল সত্য উদ্ঘাটন করে পুলিশের সামনে এবং বলে যে সে আর শবনম মিলে বাড়ির সকল সদস্যকে খুন করে হত্যা করেছে। এরপর শবনমের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট কোর্টে খুনের মামলা দায়ের করা হয়। ডিস্ট্রিক্ট কোর্টে শবনমকে ফাঁসির সাজা শোনানো হয়। এরপর তারা আপিল করে এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্টও ডিস্ট্রিক্ট কোর্টে ফাঁসির আদেশ বহাল রাখে। তারপর পরপর সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সুপ্রিম কোর্টে এই আবেদনকে বিচারপতি স্বাধীন ভারতে ৭৮তম বছরে বিরল থেকে বিরলতম ঘটনা বলে উল্লেখ করে হাইকোর্টের ফাঁসির সাজাকে বহাল রাখে। এরপর তারা তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং উত্তরপ্রদেশের গভর্নরের কাছে মার্সি পিটিশন অর্থাৎ প্রাণ ভিক্ষা দায়ের করে। কিন্তু 2011 সালে রাষ্ট্রপতি সেই প্রাণ ভিক্ষা প্রত্যাখ্যান করে। এখানে বলে রাখি, সেলিম ছিল একটি দরিদ্র পরিবারের ছেলে এবং সে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। সেলিম এবং শবনমের বাড়ির মধ্যে আভিজাত্যের মধ্যে বৈষম্য ছিল প্রচুর, তাই শবনমের বাড়ির লোকজন তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। এবং শবনমের একটি 15 বছরের ছেলে আছে, যেটি শবনম এবং সেলিমের অবৈধ বা অবিবাহিত অবস্থার সন্তান। সেই ছেলেটিও 15 বছর ছেলেটিও রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করেছিল। সকল পিটিশন খারিজ হয়ে যায়। এখন শুধুমাত্র শবনমের ফাঁসি এবং সেলিমের ফাঁসি তারিখ ঘোষণা অপেক্ষা মাত্র। ডিয়ার ভিউয়ার্স, এইটি ছিল উত্তরপ্রদেশে একটি বিরলতম ঘটনা। আমি আশা করছি এই ঘটনাটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের নিকট আমি বারবার বলি, আবারও বলি, আমার চ্যানেলটিকে আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে উদ্ঘাটন করতে পারি। আপনাদের সকলের জীবনের সাফল্য কামনা করে আমি শেষ করছি।